আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি 52 টিভিতে। ইসরায়েলের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার হুমকির পাল্টা হিসেবে ইহুদি রাষ্ট্রটি দিমোনা ফ্যাসিলিটিতে বিস্ফোরণের হুমকি দিয়েছে ইরানের আইআরজিসি। গত 24 ডিসেম্বর ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর পরিচালিত একটি টুইটার অ্যাকাউন্টে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা সমৃদ্ধ নেগেভ মরুভূমির দিমোনা শহরকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। টুইট বার্তায় দিমোনা পারমাণবিক কেন্দ্রের পাশাপাশি জেরুজালেম, তেল আবিব এবং হাইফা আক্রমণ করার হুমকি দেওয়া হয়েছে। জেরুজালেম পোস্ট পত্রিকায় এই খবর প্রকাশ করা হয়। এর আগে আইআরজিসির অ্যাকাউন্ট থেকে গত 13 ডিসেম্বরের একটি টুইটে ঘোষণা করা হয় যে ইহুদিবাদী শাসনের মূর্খতার ঘটনায় তারা পবিত্র কুদসকে মুক্ত করতে সবকিছু করবে। গত 24 ডিসেম্বরের এক খবরে বলা হয়, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি তাদের সামরিক মহড়ার চতুর্থ ও শেষ দিনে একই সাথে বিভিন্ন ধরনের 16টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 নামের এই মহড়ার শেষ দিনে ইরানি সেনারা দীর্ঘ, মধ্য ও স্বল্প পাল্লার এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। ইরানের প্রেস টিভি জানিয়েছে, মহড়ায় ইমাদ, কদর, সিজ্জিল, জিলজাল ও জুলফিকার নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র শতভাগ নিখুঁতভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনে সেগুলো ধ্বংস করেছে। একই দিনে ইরানের এরোস্পেস ফোর্সের 10টি কমব্যাট ড্রোন একসাথে বিভিন্ন অভিযানে অংশ নিয়েছে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। আইআরজিসি ডেপুটি চিফ অফ অপারেশনস এবং ওই মহড়ার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীল ফোরসান বলেছেন, তার বাহিনীর এই মহড়া ইহুদিবাদী ইসরায়েলের জন্য সরাসরি সতর্কবার্তা বহন করছে। এর পাশাপাশি ইরানের প্রতিবেশী এবং বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য রয়েছে শান্তির বার্তা। এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসন এবং বসতি বিস্তারের মুখে হামাস নীরব থাকবে না। একাধিক ফ্রন্টে ইসরায়েলকে মোকাবেলা করার জন্য প্রতিরক্ষামূলক ক্ষমতা এবং সামরিক শক্তি গড়ে তুলবে তারা। গাজায় 2008 থেকে 2009 সালের যুদ্ধে 13তম বার্ষিকীতে প্রকাশিত একটি বিবৃতিতে হামাস এসব কথা জানায়। ইসরায়েল তার নানামুখী অভিযান অব্যাহত রেখেছে এবং অধিকৃত আল-কুদস ও পশ্চিম তীরে বসতি স্থাপনের কার্যক্রম ত্বরান্বিত করেছে। তখন হামাসের জন্য অলস বসে থাকার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করা হয় ওই বিবৃতিতে। এতে আরও বলা হয়, ফিলিস্তিনিদের অধিকার আদায়, অধিকৃত ভূমি স্বাধীন করা, ফিলিস্তিনি জনগণকে রক্ষা করা এবং ইসরায়েলি আগ্রাসন ও অপরাধ দমনের সর্বোত্তম উপায় হচ্ছে সশস্ত্র সংগ্রাম এবং দখলদারিত্বের বিরুদ্ধে গণ অভ্যুত্থান। ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে কৃত অপরাধের জন্য তাদের সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে হামাস বলছে, আমাদের ফিলিস্তিনি জনগণ, ভূমি ও পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে দখলদারিত্বের অপরাধ কোনো ধরনের প্রেসক্রিপশন দ্বারা হ্রাস পাবে না। এর অপরাধীদের যুদ্ধাপরাধী হিসেবে আগে বা পরে বিচার করা হবেই। ইসরায়েলের বসতি স্থাপন কার্যক্রম এবং ফিলিস্তিনি পরিবারগুলোকে তাদের পূর্বপুরুষের বাড়ি থেকে পরিকল্পিত উচ্ছেদ নিয়ে কয়েক মাস ধরে অধিকৃত অঞ্চলে উত্তেজনা চলছে। এ অবস্থায় হামাস সতর্ক করে বলেছে, ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের আচরণ এবং অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের আক্রমণ নতুন অভ্যুত্থানের জন্ম দেবে। ছিটমহলে হামাস ক্ষমতায় আসার পর তেল আবিব 2007 সালে গাজা উপত্যকার বিরুদ্ধে সর্বাত্মক আকাশ ও স্থল অবরোধ আরোপ করে। অবরোধের মাধ্যমে গাজাবাসীদের মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্রের প্রবেশাধিকারও নিয়ন্ত্রণ করছে ইসরায়েল। এবারে ভারত মালদ্বীপ প্রসঙ্গ। দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম দেশ মালদ্বীপের রাজনৈতিক পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠছে। সেখানে জনপ্রিয়তা বাড়ছে ইন্ডিয়া আউট আন্দোলনের, যার পিছনে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। সম্প্রতি আদালত থেকে দুর্নীতি মামলায় নির্দোষ আখ্যা দিয়ে জেল থেকে মুক্তি দিলে এই আন্দোলন আরও বেগবান হয়। অবশ্য দেশটির সরকার এর জোরদার বিরোধিতা করছে। দক্ষিণ এশিয়ার মধ্যে মালদ্বীপ দেশ হিসেবে ছোট হলেও পাশাপাশি দুই বৃহৎ শক্তি চীন ও ভারতের দৃষ্টি রয়েছে রাষ্ট্রটির উপর। ভৌগোলিক অবস্থানগত গুরুত্বের কারণে দেশ দুটি মালদ্বীপের উপর যে প্রভাব বিস্তার করতে চায় তা প্রভাবিত করে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিকেও। ফলে আবদুল্লাহ ইয়ামিন তার রাজনৈতিক দর্শনে যেমন ভারত বিরোধিতাকে লক্ষ্য বানিয়েছেন, তেমনি বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম সোলি তার পররাষ্ট্র নীতি সাজিয়েছেন ইন্ডিয়া ফার্স্ট নীতি দিয়ে। আগে থেকেই এই বিষয়টি স্পষ্ট থাকলেও গত বছর দেশটির রাজনীতির নতুন দিকে মোড় নেয়। বিরোধী দল প্রোগ্রেসিভ পার্টি অফ মালদ্বীপ PPM এর নেতৃত্বে শুরু হয় ইন্ডিয়া আউট আন্দোলন, যা দিনে দিনে জোরালো হয়ে উঠেছে। গত মাসে মালদ্বীপে সুপ্রিম কোর্ট দুর্নীতির অভিযোগ থেকে খালাস দিয়ে সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের কারাদণ্ড বাতিল করার পর থেকে এই আন্দোলন তীব্র হয়ে উঠছে। আন্দোলনের সমর্থকদের দাবি, মালদ্বীপ থেকে তথাকথিত ভারতীয় সৈনিকদের বের করে দিতে হবে। ইন্ডিয়া মিলিটারি আউট ব্যানারের এই আন্দোলনে ব্যাপক জনসমর্থনও পাওয়া যাচ্ছে।
বর্তমান সরকারের ভারত প্রীতিকে তারা মেনে নিলেও দেশে ভারতের সামরিক বাহিনীর উপস্থিতি সহ্য করতে নারাজ তারা। ইয়ামিন দাবি করছেন এই প্রচারণার লক্ষ্য কেবল মালদ্বীপের স্বাধীনতা নিশ্চিত করা। এদিকে ভারতকে মালদ্বীপের সবচেয়ে ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য মিত্র আখ্যা দিয়ে আন্দোলনকারীদের দাবিকে প্রত্যাখ্যান করেছে ইব্রাহিম সালির নেতৃত্বাধীন সরকার। এতে আরও ক্ষুব্ধ হয়েছে মালদ্বীপের লোকজন। তারা বলছে দেশের মানুষের বাক স্বাধীনতা রয়েছে, কিন্তু ভারতীয় সামরিক বাহিনীর সদস্যদের জন্য এই স্বাধীনতাও এখন খর্ব করা হচ্ছে। মাত্র ৫ লাখ জনসংখ্যার দেশ মালদ্বীপের রাজনীতি এখন আবর্তিত হচ্ছে এশিয়ার বৃহৎ দুই দেশের মধ্যকার বৈরিতাকে ঘিরে। পিপিএম নেতা ও সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে দেখা হয় মালদ্বীপে চীনের একজন ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য মিত্র হিসেবে। এর বিপরীতে ইব্রাহিম সালির নেতৃত্বাধীন বর্তমান সরকার ভারতের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। আপাতত এই দুই শিবিরে বিভক্ত হয়ে চলছে মালদ্বীপের রাজনীতি। চীনের কাছ থেকে একটি সাবমেরিন পেয়েছে মিয়ানমার। গত সপ্তাহে ইয়াঙ্গুনের জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হাইংয়ের সভাপতিত্বে এক অনুষ্ঠানে সাবমেরিনটি হস্তান্তর করা হয়। মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতী এই খবর জানিয়েছে। মিয়ানমার নৌবাহিনীর ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাবমেরিন দুটি গ্রহণ করা হয়। এটি মিং ক্লাস ও টাইপ 035 ডিজেল ইলেকট্রিক সাবমেরিন। এটি নামকরণ করা হয়েছে মিন ইয়ে কিয়াই হতিন। প্রশিক্ষণ, নৌযান ও আক্রমণের কাজে এটি ব্যবহার করা যাবে। মিয়ানমারের সশস্ত্র বাহিনীর বৃহত্তম অস্ত্র সরবরাহকারী একটি দেশ চীন। এরই মধ্যে দেশটির কাছ থেকে নৌযান ও যুদ্ধ বিমান পেয়েছে তারা। পাকিস্তান ও রাশিয়ার কাছ থেকেও অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনেছে মিয়ানমার। ইরাবতীর খবরে বলা হয়েছে, মিয়ানমার জান্তার প্রতি চীনের সমর্থনের কারণে দেশটির নাগরিকদের মধ্যে ক্ষোভ আরও বাড়তে পারে। ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকেই দেশটিতে চীন বিরোধী মনোভাব বাড়ছে। ২০১৯ সালে ভারতের কাছ থেকে পুরনো একটি সাবমেরিন কিনেছিল মিয়ানমার। এটি এখন সক্রিয় রয়েছে। ওই সময় সাবমেরিন ক্রয়ের ঘটনা চীনের নজর এড়ায়নি। চীনা সরকারের মুখপাত্র গ্লোবাল টাইমসে ইস্যুটি নিয়ে ভারত ও মিয়ানমারের সমালোচনা করা হয়। খবরে বলা হয়েছে, মিয়ানমারের নৌবাহিনী নিজেদের সাবমেরিন ও নৌযানের সংখ্যা বাড়াতে চায়। দেশটি এখন রাশিয়ার কাছ থেকে প্রজেক্ট 636 ইমপ্রুভড কিলো সাবমেরিন কেনার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। কথা হলো, মিয়ানমারের এসব রণসজ্জা কার জন্য? মিয়ানমারের প্রতিবেশী দেশ থাইল্যান্ড, লাওস, চীন, ভারত ও বাংলাদেশ। আগে থাইল্যান্ডকে লক্ষ্য করে মিয়ানমারের সামরিক বাহিনী সাজানো হতো। এখন থাইল্যান্ড থেকে এদের নজর সরে এসেছে। থাইল্যান্ডের পাশে রয়েছে ছোট অথচ অনুন্নত দেশ লাওস, কিন্তু এই দেশটি চীনের খুবই কাছের। চীনকে চটিয়ে মিয়ানমার লাওসে যাবে না। এর বাইরে রয়েছে চীন ও ভারত। এই দুই দেশ থেকে মিয়ানমার অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনে। এদেরকে আক্রমণ করার প্রশ্নই আসে না। অবশিষ্ট রয়েছে বাংলাদেশ। মিয়ানমারের সাথে বাংলাদেশের ১৯৩ কিলোমিটার স্থল ও পানি সীমান্ত রয়েছে। ২০১৬ সালে মিয়ানমার রোহিঙ্গা মুসলমানদের তাড়িয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। রোহিঙ্গাদের ফেরত না নিতে মিয়ানমারের কুচেষ্টার অন্ত নেই। দেশটির অস্ত্র সম্ভার এখন বাংলাদেশকে কেন্দ্র করেই।